সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি অভিনয় রায়, আমি আছি তোমাদের সাথে। আজকে আমরা দ্বাদশ শ্রেণী বিষয় যুক্তিবিদ্যা প্রথম অধ্যায় এই চ্যাপ্টারে আমরা জানব। তো যুক্তিবিদ্যা আমরা যৌক্তিক সংজ্ঞার এ অধ্যায় জানতে গেলে আমরা পূর্ববর্তী একটু ধারণা ফিরে যাই। যুক্তিবিদ্যা কি? আসলে যুক্তিবিদ্যা হলো একটি আর্ট ও সায়েন্স বা বিজ্ঞান ও কলা। যুক্তিবিদ্যা হলো একটি বিজ্ঞান ও কলা। আর যুক্তিবিদ্যার যদি সংজ্ঞা দিতে যাই তাহলে এভাবে আমরা দিতে পারি যে ব্যবহারিক বিজ্ঞান ভ্রান্তিকে পরিহার করে সত্যকে উদ্ঘাটন করবে, সেটি হলো কি যুক্তিবিদ্যা। তাহলে কি একটি ভ্রান্তিকে পরিহার করবে, সত্যকে উদ্ঘাটন করবে, এটি হলো কি যুক্তিবিদ্যা। তাহলে যুক্তিবিদ্যার আমরা মূল বিষয়বস্তু হচ্ছে সত্যকে জানা। যুক্তিবিদ্যার মূল যে লক্ষ্য হচ্ছে সত্যকে জানা। তাহলে আমরা যুক্তিবিদ্যা সম্পর্কে জানলাম। এখন আমরা জানবো যে যৌক্তিক সংজ্ঞা। আমরা যৌক্তিক সংজ্ঞাটা কি এটা আমরা জানবো, ঠিক আছে? যৌক্তিক সংজ্ঞা হলো কোনো পদের পূর্ণ জাতত্বের সুস্পষ্ট বিবৃতি বা কল্পনাকে যৌক্তিক সংজ্ঞা বলে, ঠিক আছে বন্ধুরা? আমরা এখানে দুটি বিষয় লক্ষ্য করি, যেখানে এই সংজ্ঞাতে দুটি বিষয় লক্ষ্য করি, একটা পদ আর একটা জাতত্ব। এখানে আমরা দুটি বিষয় লক্ষ্য করি যে আমরা এখানে একটা পদ পাইলাম আর জাতত্ব। আসলে এখন এই সংজ্ঞার মধ্যে আমরা দুটি বিষয় যে লক্ষ্য করলাম, এখানে পদ কি আসলে জাতত্ব কি? পদ হচ্ছে আমরা যেমন বই, চেয়ার, টেবিল এগুলো আমরা পদ বলবো। আর জাতত্ব হচ্ছে এই পদের যে গুণ, ঠিক আছে? পদের যে গুণ এটা হচ্ছে জাতত্ব। এটা আমরা একটা উদাহরণ দিয়ে করলে আরো বিষয়টা আমাদের আরো জানা যাবে। তো একটা আমরা উদাহরণ দিই। উদাহরণস্বরূপ যেমন মানুষ হয় বুদ্ধি বৃত্তি সম্পন্ন জীব। আমরা এই উদাহরণ দিয়ে আমরা বিষয়টাকে আরো জানবো যে মানুষ হয় বুদ্ধি বৃত্তি সম্পন্ন জীব। এখানে মানুষ একটি কি পদ, মানুষ একটি পদ, আর বুদ্ধিবৃত্তি সম্পন্ন এখানে একটা জাতত্ব, ঠিক আছে? জাতত্ব। এখানে উদাহরণ দিয়ে আমরা একটু বুঝি যে মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব। এখানে মানুষ হচ্ছে একটি পদ। তা আমরা আগে বলেছি পদ হচ্ছে মানুষ, চেয়ার, বই, টেবিল এগুলো আমরা প্রত্যেকটিকে পদ বলবো। বুদ্ধি বৃত্তি সম্পন্ন জীব, এখানে মানুষের একটি গুণ, হচ্ছে কি বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব। এটা মানুষের একটি গুণ, এটা হচ্ছে জাতত্ব। আমরা পদ সম্পর্কে জানলাম। আমরা জাতত্ব পদের সংজ্ঞাটা আমরা একটু দেই যে পদ আসলে কি। পদের সংজ্ঞাটা আমরা এভাবে লিখতে পারি, পদ কি। আর পদকে যদি আমরা জানি তাহলে পদ আমরা কি সেটা আমরা জানবো। পদকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি। একটা ব্যাকরণের অংশে একটা পদ আছে, যে একটি বাক্যে প্রত্যেকটি শব্দকে আমরা পদ বলবো। আর আবার আমাদের যুক্তি বাক্যে পদ হচ্ছে ভিন্ন ধরনের। আমরা যুক্তি বাক্যের যে পদ হচ্ছে এটি হচ্ছে যে শব্দ বা শব্দ সমষ্টিকে কোনো যুক্তি বাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হয়, যেমন মানুষ, কলম, বই এগুলো হচ্ছে কি। আমি একটু লিখে দিই যে শব্দ বা শব্দ সমষ্টিকে কোনো যুক্তি বাক্যের যে শব্দ বা শব্দ সমষ্টিকে কোনো যুক্তি বাক্যের উদ্দেশ্য ও বিধেয় হিসেবে ব্যবহৃত হয়। আসলে এই পদ, আচ্ছা আমরা জেনেছি যে যৌক্তিক সংজ্ঞা কি, এটা আমরা জেনেছি। আমরা জানবো যে যুক্তি বাক্যে পদ কি। যুক্তি বাক্যে পদ হচ্ছে যে শব্দ বা শব্দ সমষ্টিকে কোনো যুক্তি বাক্যের উদ্দেশ্য ও বিধেয় হিসেবে ব্যবহৃত হয়, যেমন মানুষ, কলম, বই ইত্যাদি এগুলো হচ্ছে কি এক একটি পদ, ঠিক আছে বন্ধুরা? এখন আমরা জানবো, আমরা যদি একটু সংজ্ঞাটা লিখি এখানে যে পদ কি। আমি বললাম যে পদ কি, ঠিক আছে? পদ হচ্ছে কি যে শব্দ বা শব্দ সমষ্টি
শব্দ বা শব্দ সমষ্টি, যে শব্দ বা শব্দ সমষ্টিকে কোনো যুক্তি বাক্যের যে শব্দ বা শব্দ সমষ্টি কোনো যুক্তি বাক্যের উদ্দেশ্য ও বিধেয় হিসেবে ব্যবহৃত হয়, উদ্দেশ্য ও বিধেয় হিসেবে ব্যবহৃত হয়, তাই হচ্ছে পদ। যেমন মানুষ, বই, খাতা ইত্যাদি। ঠিক আছে, আমি বলছিলাম যে পদ কি? পদ হচ্ছে যে শব্দ বা শব্দ সমষ্টিকে কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য ও বিধেয় হিসেবে ব্যবহৃত হয়, তাই হচ্ছে পদ। যেমন মানুষ, বই, খাতা ইত্যাদি হচ্ছে, এগুলো হচ্ছে পদ। ঠিক আছে বন্ধুরা, তো আমরা এখন জানবো, আমরা যে একটি উদাহরণ দিই কেমন হবে বন্ধুরা। একটি উদাহরণ দিয়ে আমরা বিষয়টাকে আরো জানতেছি। যেমন মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব। এখানে মানুষ হচ্ছে পদ, ঠিক আছে, আর বুদ্ধিবৃত্তি হচ্ছে জাতত্ব, এটা হচ্ছে পদ। ঠিক আছে, আমরা এখানে জানতে পারলাম যে এখানে মানুষের একটি গুণ হচ্ছে বুদ্ধিবৃত্তি, তো বুদ্ধিবৃত্তি জাতত্ব, মানুষ হচ্ছে পদ। ঠিক আছে বন্ধুরা, পদ জানলাম। আমরা এখন জানবো যে জাতত্ব কি। জাতত্ব আসলে কি সেটা আমরা এখন জেনে নিই। আমরা একটু বোর্ডের দিকে লক্ষ্য করি। আমরা জাতত্বের একটা সংজ্ঞা দেব। জাতত্ব কি? আমরা পদ সম্পর্কে বন্ধুরা জানলাম। আমরা এখন জানবো যে জাতত্ব কি। জাতত্ব হচ্ছে একটি আবশ্যক গুণ, মৌলিক গুণ বা অপরিহার্য গুণ। জাতত্ব কি? জাতত্ব হচ্ছে একটি মৌলিক গুণ বা অপরিহার্য গুণ। তো জাতত্ব সম্পর্কে আমরা জানলাম যে একটি মৌলিক গুণ। ঠিক আছে বন্ধুরা, তো যুক্তিবাক্যের আবার তিনটি অংশ থাকে। যুক্তিবাক্যে কয়টি অংশ থাকে? তিনটি অংশ থাকে। এই তিনটি অংশ কি কি? উদ্দেশ্য পদ, সংযোজক পদ ও অব্যয় পদ। যুক্তিবাক্যের আবার কয়টি অংশ থাকে? তিনটি অংশ থাকে। উদ্দেশ্য পদ, বিধেয় পদ বা সংযোজক পদ। আমরা যদি একটি লিখে নিই, যুক্তিবাক্যের তিনটি অংশ থাকে। কি কি? একটা হচ্ছে ক নাম্বার উদ্দেশ্য পদ, খ নাম্বার সংযোজক পদ, আর গ নাম্বার হচ্ছে বিধেয় পদ। যুক্তিবাক্যের আবার তিনটি অংশ থাকে, একটি উদ্দেশ্য পদ, সংযোজক পদ, বিধেয় পদ। ঠিক আছে বন্ধুরা, আমরা এখন জানবো যে একটা উদাহরণ দিয়ে আমরা বিষয়টা আরো ক্লিয়ার হব। যেমন মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব। আমরা আগে উদাহরণ দিয়ে আমরা বিষয়টা ক্লিয়ার করে নিচ্ছি। এখানে মানুষ হচ্ছে পদ, হয় হচ্ছে সংযোজক অব্যয় বা পদ, আর বুদ্ধিবৃত্তি হচ্ছে এটা হচ্ছে বিধেয় পদ। ঠিক আছে, আমরা এই উদাহরণের সাহায্যে আমরা বিষয়টাকে আরো ক্লিয়ার করে নিচ্ছি যে মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব। মানুষ হচ্ছে পদ, হয় হচ্ছে সংযোজক পদ, আর বুদ্ধিবৃত্তি সম্পন্ন হচ্ছে জীব হচ্ছে বিধেয় পদ। ঠিক আছে বন্ধুরা, তো মানুষ পদটিকে, এই মানুষের একটি গুণ হচ্ছে বুদ্ধিবৃত্তি একটি মানুষের গুণ। ঠিক আছে, এটি কি? বিধেয় পদ, এখানে বিধেয় পদ হিসেবে ব্যবহৃত হয়েছে। আর এটা বুদ্ধিবৃত্তি আবার কি? একটি জাতত্ব। কিসের জাতত্ব? মানুষ পদটির জাতত্ব। মানুষ পদটি বা মানুষের যে গুণ একটা আছে জাতত্ব, বুদ্ধিবৃত্তির গুণ, সেটা হচ্ছে জাতত্ব।
যথার্থ হচ্ছে একটা গুণ, মানুষের আবশ্যিক গুণ বা মৌলিক গুণ। আমরা বন্ধু আগে বলেছি যে যথার্থ হচ্ছে একটি মৌলিক গুণ বা আবশ্যিক গুণ। তো বন্ধুরা আমরা জানলাম কি যৌক্তিক সংজ্ঞা কি, যৌক্তিক সংজ্ঞার উদাহরণের সাহায্যে আমরা আবার জানলাম যথার্থ কি, পদ কি। এখন আমরা জানবো যথার্থ কি বা পদ কি জানলাম, আবার এখন জানবো আমরা যে যুক্তিবিদ্যার পটভূমি, যুক্তিবিদ্যার পটভূমিটা কি আসলে এটা আমরা জানবো। আমরা জানি যে দর্শনের একটি অংশ হচ্ছে যুক্তিবিদ্যা। কি দর্শনের একটি অংশ হচ্ছে যুক্তিবিদ্যা। দর্শনের অংশ যেহেতু যুক্তিবিদ্যা, আমরা জানি যে দর্শনের জনককে, আমরা জানি দর্শনের জনককে, দর্শনের জনক হচ্ছে এরিস্টটল। আমরা জানি কি দর্শনের জনক বা যুক্তিবিদ্যা দর্শনের জনক কে এরিস্টটল। আমরা জানি দর্শনের জনক হচ্ছে এরিস্টটল, ঠিক আছে। ইনি একজন হচ্ছেন গ্রিক দার্শনিক, এই দর্শনের জনক হচ্ছেন এরিস্টটল, ইনি আবার গ্রিক দার্শনিক। যদি প্রশ্ন করা হয়, এটা আমাদের খুব ভেরি ইম্পর্টেন্ট, যদি প্রশ্ন করা হয় যে গ্রিক দার্শনিক দর্শনের জনক হচ্ছে এরিস্টটল, দর্শনের জনককে এরিস্টটল, যদি বলা হয় দর্শন এরিস্টটল কোন দেশের দার্শনিক, এটা যদি প্রশ্ন করা হয় তাহলে আমরা বলবো কি এরিস্টটল হচ্ছে গ্রিক দার্শনিক, ঠিক আছে বন্ধুরা। আর সর্বপ্রথম ইউরোপিয়ান যে দর্শনের যে ইতিহাস, ইউরোপিয়ানের দর্শনের ইতিহাস থেকে আমাদের যুক্তিবিদ্যার এই অংশটি, ঠিক আছে বন্ধুরা। এই যুক্তিবিদ্যার জনক এরিস্টটল, তিনি মূলত এই যৌক্তিক সংজ্ঞার ধারণাটি নিয়ে এসেছেন। যৌক্তিক সংজ্ঞার যে ধারণাটি প্রথম নিয়ে এসেছেন কে এরিস্টটল। যুক্তিবিদ্যার যে ধারণাটি, যৌক্তিক সংজ্ঞার এই ধারণাটি সর্বপ্রথম এরিস্টটল করেছেন। তাহলে এখন জানবো যে দার্শনিক এরিস্টটলের জন্ম। দার্শনিক, এটা জেনে রাখি বন্ধুরা, দার্শনিক এরিস্টটলের তিনি জন্মগ্রহণ করেছেন 384 থেকে 322 ইকুয়াল 62, তাহলে খ্রিস্টাব্দ। আমরা জানবো যে দার্শনিক এরিস্টটলের জন্ম হচ্ছে 384 থেকে 384 আর মৃত্যু 322। তিনি বেঁচে ছিলেন কত বছর? 62 বছর, ঠিক আছে বন্ধুরা। আমরা জেনে নিই যে দর্শনের জনক বা যুক্তিবিদ্যার জনক হচ্ছে এরিস্টটল, আর তিনি বেঁচে ছিলেন কত? 62 বছর বন্ধুরা, ঠিক আছে। আমরা জেনে নিলাম যে যুক্তিবিদ্যার জনক এরিস্টটল কত বছর বেঁচে ছিলেন, আমরা জেনে নিলাম 62 বছর। তিনি জন্ম করেছেন 384 জন্ম করেছিলেন, মৃত্যু 322 খ্রিস্টাব্দ, ঠিক আছে বন্ধুরা। আমরা জানলাম, আমরা আরও জানবো যে ডিফিনিশন। আমরা এখন যৌক্তিক সংজ্ঞার যে বলছি, লজিক্যালি যে ডিফিনিশন আছে, এই লজিক্যালি ডিফিনিশন আসলে এটি কোন শব্দ, ঠিক আছে। যৌক্তিক সংজ্ঞা বা লজিক্যালি ডিফিনিশন, লজিক্যালি ডিফিনিশন আসলে লজিক্যালি ডিফিনিশনটা হচ্ছে বা যৌক্তিক সংজ্ঞা হচ্ছে, যৌক্তিক সংজ্ঞা বা লজিক্যাল ডিফিনিশন হচ্ছে একটি ল্যাটিন শব্দ। এটা কি একটি ল্যাটিন শব্দ, ঠিক আছে বন্ধুরা। যৌক্তিক সংজ্ঞা এটি উৎপত্তি হয়েছে ল্যাটিন শব্দ থেকে, যৌক্তিক সংজ্ঞা উৎপত্তি হয়েছে ল্যাটিন শব্দ থেকে, ঠিক আছে। আর ল্যাটিন শব্দ এসেছে রোম দেশে, যারা রোম জাতির একটা আছে, রোম জাতি, তারা রোম ভাষায় কথা বলে, সেখান থেকে ল্যাটিন শব্দ এসেছে। আর তাহলে আমরা বলবো যে সর্বপ্রথম লজিক্যালি ডিফিনিশন এসেছে ল্যাটিন শব্দ থেকে, ঠিক আছে বন্ধুরা। এখন জানো আমরা সংজ্ঞাটা আসলে কি। সংজ্ঞা, এখানে যে সংজ্ঞা আছে যুক্তিবিদ্যার যে একটা বা যৌক্তিক যে একটা সংজ্ঞাটা আছে, এই সংজ্ঞাটা দ্বারা আবার কি আমরা মূলত নির্দেশ করে সেটা আমরা জানবো। এটা দ্বারা নির্দেশ করে কোনো ব্যক্তি বা বস্তুর মূল বৈশিষ্ট্য, কোনো ব্যক্তি বা বস্তুর
মূল বৈশিষ্ট্য, ঠিক আছে। আমরা সংজ্ঞা দ্বারা কি জানবো, সংজ্ঞা দ্বারা কি এই সংজ্ঞাটার দ্বারা কি বুঝবো আবার, কোনো ব্যক্তি বা বস্তুর মূল বৈশিষ্ট্য কি করে, বৈশিষ্ট্য সমূহকে চিহ্নিত করে, সমূহকে চিহ্নিত করে। আমরা জেনেছি বন্ধুরা যে যুক্তির সংজ্ঞা কি, আমরা এখন জানবো সংজ্ঞাটাকে আসলে কি। সংজ্ঞাটা আসলে হচ্ছে যে কোনো ব্যক্তি বা বস্তুর মূল বৈশিষ্ট্য সমূহকে চিহ্নিত করে। আমরা জেনেছি বন্ধুরা যে যুক্তির সংজ্ঞা কি, এটা আমরা ডেফিনিশন দিয়েছি। এখন আমরা আবার সংজ্ঞার যে ডেফিনিশনের সংজ্ঞার যে সংজ্ঞা, ঠিক আছে, বা কোনো ব্যক্তি বা বস্তুর মূল বৈশিষ্ট্য সমূহকে চিহ্নিত করা। সংজ্ঞাটার মূল কাজ হবে যে কোনো ব্যক্তি বা বস্তুর মূল বৈশিষ্ট্য সমূহকে চিহ্নিত করা। জানলাম বন্ধুরা যে সংজ্ঞাটার কাজ কি। সংজ্ঞাটার কাজ হচ্ছে কোনো ব্যক্তি বা বস্তুর মূল বৈশিষ্ট্য সমূহকে চিহ্নিত করা। তো বন্ধুরা আমরা আগে বলেছি যে আমরা যুক্তিবিদ্যার সংজ্ঞার উদ্দেশ্য ও লক্ষ্য এটা নিয়েও আলোচনা করবো, ঠিক আছে বন্ধুরা। যে যুক্তিবিদ্যার লক্ষ্য উদ্দেশ্য কি এটা আসলে আমরা জানবো। যুক্তিবিদ্যার লক্ষ্য উদ্দেশ্য গেলে ধরতে গেলে আমরা এটা জানি যে শব্দের সঞ্চয় বাড়ানো, শব্দের কি সঞ্চয় বাড়ানো, তারপরে কি শব্দের দ্ব্যর্থকতার অপসারণ করা, শব্দের দ্ব্যর্থকতার কি অপসারণ করা, শব্দের অর্থ স্পষ্টকরণ, শব্দ অর্থ কি স্পষ্টকরণ বন্ধুরা, ঠিক আছে। শব্দের বৈজ্ঞানিক তাত্ত্বিক বিশ্লেষণ, শব্দের বিষয়ে মনোভাব স্পষ্টকরণ। তো এখান থেকে আমরা কি বুঝলাম, আমরা একটু লিখে নিই যৌক্তিক সংজ্ঞার ও উদ্দেশ্যগুলো, ঠিক আছে বন্ধুরা। আমরা একটু লিখে নিই যৌক্তিক সংজ্ঞার, যৌক্তিক সংজ্ঞার লক্ষ্য ও উদ্দেশ্য, লক্ষ্য ও উদ্দেশ্য, ঠিক আছে বন্ধুরা। যে যৌক্তিক সংজ্ঞার লক্ষ্য ও উদ্দেশ্যগুলো আমি এখন জানবো। এক নাম্বার কি বলছিলাম যে শব্দের সঞ্চয় বাড়ানো। এক নাম্বার বলছিলাম কি বন্ধুরা যে শব্দের সঞ্চয় বাড়ানো। এক নাম্বার শব্দের সঞ্চয় বাড়ানো। আসলে শব্দের সঞ্চয় বাড়ানো বলতে আমরা কি বুঝি? শব্দের সঞ্চয় বাড়ানো বলতে বুঝি আমরা যে আমাদের যে মাতৃভাষা বাংলা, আমরা যে ভাষা কথা বলি, আমরা শুধু একটা শব্দ, আমি একটা ওয়ার্ড জানি শুধু মা। এই মা ছাড়া আমরা আরও যে শব্দ জানতে হবে যে শব্দে আমাদের আচ্ছা, যৌক্তিক সংজ্ঞার লক্ষ্য উদ্দেশ্য। যৌক্তিক সংজ্ঞার লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে আমরা জানবো যে শব্দের সঞ্চয় বাড়ানো। শব্দের সঞ্চয় বাড়ানো বলতে আমরা কি বুঝি? যে শব্দের সঞ্চয় বাড়ানো বলতে আমরা বুঝি যে শব্দে আমি শুধু একটা ওয়ার্ড জানি, ঠিক আছে, যে বাংলাদেশ শব্দটি জানি, যে বাংলা শব্দ আমাকে আরও শব্দ, আমাকে কনভারসেশন করতে গেলে একজনের সাথে আরেকজনের সাথে কনভারসেশন করতে যাই আমাদের কি প্রচুর শব্দ জানতে হবে। তাহলে আমাদেরকে একটি যৌক্তিক সংজ্ঞা দিতে গেলে আমাদের শব্দের সঞ্চয় বাড়াইতে হবে, শব্দের সঞ্চয় বাড়ানো। তাহলে আমরা শব্দের সঞ্চয় বাড়ানো বুঝলাম বন্ধুরা, ঠিক আছে। এখন দ্বিতীয় হচ্ছে শব্দের দ্ব্যর্থকতার অপসারণ। শব্দের কি দ্ব্যর্থকতা, শব্দের দ্ব্যর্থকতার অপসারণ, শব্দের দ্ব্যর্থকতার অপসারণ, ঠিক আছে বন্ধুরা। আমরা জানো শব্দের সঞ্চয় বাড়ানো, শব্দের দ্ব্যর্থকতার অপসারণ। শব্দের দ্ব্যর্থকতার মানে একই শব্দ বারবার ব্যবহার না করে আমরা সঠিক শব্দ, সুস্পষ্ট শব্দ ব্যবহার করব, ঠিক আছে বন্ধুরা। এটা হলো শব্দের দ্ব্যর্থকতা, এটা অপসারণ করতে হবে, এটাকে বিভ্রান্তিটাকে দূর করতে হবে আমাদের, ঠিক আছে। লজিক্যালি যে আমরা ডেফিনিশন দেবো, এই ডেফিনিশনের মধ্যে এটা লক্ষ্য হবে শব্দের দ্ব্যর্থকতা অপসারণ করা, ঠিক আছে বন্ধুরা। আমরা তৃতীয় যে যাব যে শব্দের অর্থ স্পষ্টকরণ। শব্দ অর্থ কি স্পষ্টকরণ, শব্দটা কি হবে স্পষ্ট হবে, শব্দের অর্থ স্পষ্টকরণ, 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 ঠিক আছে বন্ধুরা। আমরা শব্দের অর্থ স্পষ্টকরণ সম্পর্কে জানবো এখন। যে শব্দ অর্থ স্পষ্টকরণ, শব্দ আমরা যে যৌক্তিক লজিক্যালি যে ডেফিনিশনটা দিব সেই শব্দটা বা বাক্যটা হবে কি স্পষ্ট, ঠিক আছে বন্ধুরা, কোনো যেন ভ্রান্তি যেন না থাকে, ঠিক আছে, সেটা হবে শব্দের স্পষ্টকরণ। এবং চতুর্থ যে আমরা যাব যে শব্দের তাত্ত্বিক ও বৈজ্ঞানিক তাত্ত্বিক বিশ্লেষণ। চতুর্থ নম্বর হচ্ছে শব্দের তাত্ত্বিক ও বৈজ্ঞানিক বিশ্লেষণ। শব্দের তাত্ত্বিক ও বৈজ্ঞানিক বিশ্লেষণ বন্ধুরা 4 নম্বর যে অপশন হচ্ছে আমাদের শব্দের তাত্ত্বিক ও বৈজ্ঞানিক বিশ্লেষণ। এটা
আসলে আমরা কি বুঝি, এই লক্ষ্য এই উদ্দেশ্যটা মূল বিষয়বস্তু আসলে কি, এটা আমরা জানবো যে শব্দের তাত্ত্বিক ও বৈজ্ঞানিক বিষয়। আসলে আমরা আগে জানি যে যুক্তিবিদ্যা হচ্ছে একটি বিজ্ঞান ও কলা। আসলে যুক্তিবিদ্যা একাধারে একটি বিজ্ঞান আবার একাধারে একটি কলাও। তা আমাদের যুক্তিক যে সংজ্ঞাটা দিব সেটা কি হবে, বৈজ্ঞানিক বিশ্লেষণ হবে, সেটা কি বৈজ্ঞানিকভাবে পরীক্ষিত হবে। তো বুঝলাম আমরা বন্ধুরা যে শব্দের তাত্ত্বিক ও বৈজ্ঞানিক বিশ্লেষণ কি, এটা বুঝলাম। এখন 5 নম্বর যে বিষয়টা হচ্ছে শব্দের বিষয়ে মনোভাব কি স্পষ্টকরণ। শব্দের বিষয়ে দেখো বন্ধুরা, শব্দের বিষয়ে মনোভাব কি স্পষ্ট করতে হবে, স্পষ্টকরণ। বন্ধুরা শব্দের বিষয়ে মনোভাব স্পষ্টকরণ করতে হবে। আমাদের যে শব্দটা আমরা যে সংজ্ঞাটা আমরা দিব সেটা কি স্পষ্ট করতে হবে, তার মনোভাবটা কি স্পষ্ট করতে হবে। ঠিক আছে, এটা আমরা জানলাম। তো আমরা জানলাম যে যুক্তি সংজ্ঞার লক্ষ্য ও উদ্দেশ্য আমরা জানলাম। ঠিক আছে, এখন আমরা জানবো বন্ধুরা যে যৌক্তিক সংজ্ঞার বৈশিষ্ট্য। এখন আমরা জানবো, আমরা আগে বলেছিলাম যখন আমরা শুরু করি যে যৌক্তিক সংজ্ঞার কি, যৌক্তিক সংজ্ঞার পটভূমি এবং যৌক্তিক সংজ্ঞার লক্ষ্য উদ্দেশ্য এবং যুক্তি সংজ্ঞার বৈশিষ্ট্য নিয়ে আমরা এই অধ্যায়ে আলোচনা করব। এখন আমরা জানবো যে যৌক্তিক সংজ্ঞার বৈশিষ্ট্য। ঠিক আছে বন্ধুরা, আমাকে লিখে নিই বোর্ডে, তোমরা একটু বোর্ডের দিকে লক্ষ্য করো যে যৌক্তিক সংজ্ঞার বৈশিষ্ট্যগুলো কি কি। ঠিক আছে বন্ধুরা, তো যৌক্তিক সংজ্ঞার বৈশিষ্ট্য হচ্ছে যৌক্তিক সংজ্ঞার বৈশিষ্ট্য যৌক্তিক সংজ্ঞার বৈশিষ্ট্য। প্রথম নম্বর হচ্ছে কোন পদের জাতত্বের প্রকাশ। 1 নাম্বার, কোন পদের কি হবে, জাতত্বের প্রকাশ হবে। কোন পদের জাতত্বের প্রকাশ। আমরা জেনেছি যে জাতত্ব হচ্ছে এক প্রকার গুণ, জাতত্ব হচ্ছে মৌলিক গুণ, অপরিহার্য গুণ। ঠিক আছে, আমরা জানি যে কোনো পদের জাতত্বের প্রকাশ হতে হবে। এখানে বৈশিষ্ট্য হচ্ছে কি, কোনো পদের, যেমন মানুষ হয় মননশীল, ঠিক আছে, বা মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন। ঠিক আছে, তা মানুষ পদটির এই যে একটা যে গুণ আছে, যে বুদ্ধিবৃত্তি, মানুষের যেটা বুদ্ধিবৃত্তি গুণ আছে, এটি হচ্ছে কি মানুষ পদের জাতত্ব। এটা কি প্রকাশ করতে হবে, এর বৈশিষ্ট্য হচ্ছে কোনো পদের জাতত্বের প্রকাশ। এটা কি বুদ্ধিবৃত্তিটাকে প্রকাশ করতে হবে, মানুষের একটি গুণটাকে প্রকাশ করতে হবে। ঠিক আছে, আর দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য আমরা যাবো বন্ধুরা। দ্বিতীয় নম্বর হচ্ছে সাংজ্ঞেয় পদ ও সংজ্ঞাত পদ লক্ষ্য করা। কি বন্ধুরা, সংজ্ঞেয় পদ ও সংজ্ঞাত পদ। সংজ্ঞেয় পদ ও সংজ্ঞাত পদ লক্ষ্য করতে হবে, লক্ষ্য করা। আসলে সাংজ্ঞেয় পদ ও সংজ্ঞাত পদ আসলে কি, এটা আমরা জানবো। ঠিক আছে, সংজ্ঞেয় পদ হচ্ছে যে পদের সংজ্ঞা দেওয়া হয়। সংজ্ঞেয় পদটা কি, যে পদের সংজ্ঞা দেওয়া হয় সেটি হচ্ছে কি সংজ্ঞেয় পদ। এবং সংজ্ঞাত পদ কি, এটা আমরা জানবো। সংজ্ঞেয় পদ জানলাম যে পদের সংজ্ঞা দেওয়া হয় সেটা হচ্ছে সংজ্ঞেয় পদ। এবং আমরা জানবো যে সংজ্ঞাত পদ কি। সংজ্ঞাত পদ হচ্ছে যে সংজ্ঞায় যা ব্যক্ত করা হয়। আমরা জানলাম যে সাংজ্ঞিক পদ হচ্ছে কি, যে পদের সংজ্ঞা দেওয়া হয়, এবং সাংজ্ঞিক পদ হচ্ছে যে পদের সংজ্ঞা দেওয়া হয়, এবং সংজ্ঞাত পদ হচ্ছে যে পদের সংজ্ঞা যে ব্যক্ত করা হয়, এবং যে সংজ্ঞা যে ব্যবহার করা হয়, এটি হচ্ছে সংজ্ঞেয় পদ ও সংজ্ঞাত পদ। এটি কি করতে হবে, লক্ষ্য করতে হবে। এবং তৃতীয় যে বৈশিষ্ট্য আমরা যাইব, সবসময় কি পদ সম্পর্কিত প্রক্রিয়া হবে, সবসময় কি পদ সম্পর্কিত একটি প্রক্রিয়া হবে। আমরা যে 3 নাম্বার, সবসময় কি হবে, পদ সম্পর্কিত, সবসময় পদ সম্পর্কিত প্রক্রিয়া হবে। আমরা কি জানলাম বন্ধুরা, যে সংজ্ঞেয় পদ ও সংজ্ঞাত পদ লক্ষ্য করতে হবে, সবসময় পদ সম্পর্কিত কি করতে হবে, প্রক্রিয়া হবে। এবং 4 নম্বর যাবো কেবলমাত্র শ্রেণীবাচক
4 নাম্বার, কেবল মাত্র শ্রেণীবাচক, কেবলমাত্র শ্রেণীবাচক কি পদের ক্ষেত্রে প্রযোজ্য, শ্রেণীবাচক পদের ক্ষেত্রে প্রযোজ্য, পদের ক্ষেত্রে শ্রেণীবাচক ক্ষেত্রে আমরা যে শক্তি সংজ্ঞার যে বৈশিষ্ট্য একটা লক্ষ্য করে দেখি যে কেবলমাত্র শ্রেণীবাচক পদের ক্ষেত্রে প্রযোজ্য। যৌক্তিক সংজ্ঞাটা শুধুমাত্র শ্রেণীবাচক পদের, যে মানুষ একটি শ্রেণী, মানুষ একটি শ্রেণী, যে গরু এটা একটি শ্রেণী, প্রাণী এটাও প্রাণী, ঠিক আছে, এটাও একটি শ্রেণী। তাহলে শ্রেণীবাচক পদের কি হবে, ক্ষেত্রে প্রযোজ্য হবে। যৌক্তিক সংজ্ঞাটা কিসের ক্ষেত্রে প্রযোজ্য, শ্রেণীবাচক পদের ক্ষেত্রে প্রযোজ্য হবে, ঠিক আছে বন্ধুরা। তখন যথার্থ, সুস্পষ্ট ও সুনির্দিষ্ট হতে হবে। যথার্থ কি হতে হবে, সুস্পষ্ট ও সুনির্দিষ্ট হতে হবে। 5 নাম্বার, যথার্থ, সুস্পষ্ট ও সুনির্দিষ্ট হতে হবে, সুনির্দিষ্ট হতে হবে। মনে দেখো 5 নাম্বার যে বৈশিষ্ট্য আমরা যে যথার্থ, সুস্পষ্ট, সুনির্দিষ্ট হতে হবে। আমরা জানিছি যে যথার্থ হচ্ছে এক প্রকার মৌলিক গুণ বা অপরিহার্য গুণ। আমরা জেনেছি বন্ধুরা যে যৌক্তিক সংজ্ঞায় যথার্থ হচ্ছে একটি মৌলিক গুণ বা অপরিহার্য গুণ। আবার এই গুণটি কি হতে হবে, সুস্পষ্ট, সুনির্দিষ্ট হবে। যে আমরা যে কোনো পদের সংজ্ঞা দিতে যাব, সে পদটি হবে কি, সে একটি যথার্থ থাকবে, যথার্থের কি সুস্পষ্ট, সুনির্দিষ্ট হতে হবে। ঠিক আছে বন্ধুরা, আমরা আজকে যে আলোচনা করলাম যে যুক্তিবিদ্যা কি এটা জানলাম, এবং যুক্তিবিদ্যার যে একটা সংজ্ঞা আছে, যৌক্তিক যে একটা সংজ্ঞা আছে, যৌক্তিক সংজ্ঞা জানলাম, এবং যৌক্তিক সংজ্ঞার পটভূমি জানলাম, যৌক্তিক সংজ্ঞার লক্ষ্য ও বিষয়বস্তু, লক্ষ্য উদ্দেশ্য এবং যৌক্তিক সংজ্ঞার বৈশিষ্ট্য জানলাম। ঠিক আছে বন্ধুরা।